ঘুমাই। ঠিক আছে, তাহলে কিড্ডোকে জড়িয়ে ধরেই ঘুমাও, কিন্তু দেখো কিড্ডো যেন আবার তোমাকে জড়িয়ে না ধরে। এই মেসেজ দেখে নোরা ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে ফেলল, তারপর লিখলো, আজব তো, আপনি আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন কেন? তুমি ভয় পাচ্ছ? আপনি তো চাইছেন আমি ভয় পাই। আমি এটা চাইছি না। অবশ্যই চাইছেন, না হলে অমন কথা কেন বললেন? আমার এখন সত্যি ভয় লাগছে, কি করব? জিকির করো, দোয়া পড়ো, আর ভয় লাগবে না। নিজে ভয় দেখিয়ে এখন আবার বলছে জিকির করতে, দোয়া পড়তে। কি অদ্ভুত! আপনি ভয় না দেখালে তো আমি ভয়ই পেতাম না। ভয় তাড়ানোর আরেকটা উপায় আছে, একটা সিগারেট ধরিয়ে শুয়ে পড়ো, আগুন দেখলে ভূত কাছে আসে না। সিগারেট ধরিয়ে শুয়ে পড়বো মানে? আমি কি সিগারেট খাই? আমাকে এক কার্টুন দিলে অথচ নিজে খাও না। আমি তো ভেবেছিলাম তোমার বাবার সিগারেটের ফ্যাক্টরি আছে। ধ্যাৎ, আর মজা নিয়েন না, ব্যাপারটার জন্য তো সরি বলেছি আমি। সব ভুলের সমাধান সরি দিয়ে হয় না নোরা। তাহলে কি করতে হবে? কিছু না, তুমি ঘুমাও নোরা, অনেক রাত হয়েছে। আপনি ঘুমাবেন না? আমি ঘুমোতেই যাচ্ছি। ঠিক আছে, চলুন একসাথে ঘুমোতে যাই। তুমি কি এ ধরনের দুষ্টুমি সবার সাথেই করো? সবার সাথে কেন করব? সবাই তো সব দুষ্টুমির যোগ্য না। অনেক লিখলো, ঘুমাও নোরা, রাত কম হয়নি। আপনার কি ঘুম পাচ্ছে? মেসেজটা সেন্ড হলো, কিন্তু অনেক সময় কেটে যাবার পরও সিন হলো না। অনেক অফলাইন হয়ে গেছে। নোরার হালকা মন খারাপ হলো। অনেক হঠাৎ কনভারসেশনটা শেষ করে দিল কেন? ভালোই তো লাগছিল কথা বলতে। সারা জীবন যদি এইভাবে কথা বলে যাওয়া যেত, এই কথোপকথন হতো অনন্তকালের। নোরা বাম কাত হয়ে শুয়ে পড়ল। আজ রাতে তার ঘুম আসবে না। নোরা ক্লাসে বসে আছে। ক্লাস চলছে ফিজিক্সের। আফজাল স্যার লেকচার দিচ্ছেন, কিন্তু সেদিকে নোরার কোনো মনোযোগই নেই। তার দৃষ্টি দরজার বাইরে অনিক স্যারের বিখ্যাত লাঠিটা আজ তাদের ক্লাসে। প্রতিদিন এই সময় লাঠিটা নিতে আসে অনিক স্যার। আজকেও নিশ্চয় আসবে। এখন একটিবার দৃষ্টি বিনিময় হবে। সেই অপেক্ষার প্রহর গুনছে নোরা, কিন্তু অনিক আসছে না। অপেক্ষাও শেষ হচ্ছে না। কোচিংয়ে প্রায় সবাই মোটামুটি কালকের ঘটনাটা জেনে গেছে। অনেককে সিগারেট গিফট করার ঘটনা, অনেকে এই নিয়ে হাসাই তামাশাও করেছে। আফজল স্যারও ছাড় দেননি। কিছুক্ষণ আগে তিনিও পচালেন, বলেছিলেন, গিফটটা কিন্তু খুব দামি, সবাই এর মূল্য বোঝে না। অনেককে না দিয়ে যদি আমাকে দিতে, খুব যত্ন করে ব্যবহার করতাম। নোরা কারো কথাই কোনো মাথা ব্যথা হচ্ছে না। অনেক স্যার যে তাকে মাফ করেছেন এবং স্বাভাবিক ব্যবহার করেছেন, এটাই তার কাছে অনেক। এত সময় কেটে যাওয়ার পরও যখন অনেক আসলো না, নোরা ফেসবুকে মেসেজ পাঠালো, স্যার, আপনি কি আজ এসেছেন? 5 মিনিটের মধ্যেই রিপ্লাই এলো, আসবো না কেন? তাহলে আপনাকে দেখতে পেলাম না যে? আমি গ্রাউন্ড ফ্লোরে ক্লাস নিচ্ছি, উপরে আসিনি, তাই দেখা হয়নি। আমাদের ক্লাসে তো আপনার লাঠি আছে, লাঠি নিতেও আসবেন না? না, সিঁড়ি বেয়ে উঠতে ইচ্ছে করছে না, টায়ার্ড লাগে। তাহলে আমি আপনার লাঠি নিয়ে আসি? তুমি কেন নিয়ে আসবে? তোমার না ক্লাস চলছে? কিছু হবে না, মাত্র 5 মিনিটেরই তো ব্যাপার। দরকার নেই, পরে সবাই বলবে আমি আলসেমি করে নিজের কাজ স্টুডেন্ট দিয়ে করাচ্ছি। কেউ জানবে না, আমি বলবো ওয়াশরুমে যাচ্ছি। লাঠি নেওয়ার সময় কেউ তোমাকে দেখবে না, তখন তো বুঝবেই। বুঝবে না, আমি ম্যানেজ করে নিব। লাগবে না নোরা, বাদ দাও। ভেবেছিলাম এই বাহানায় আপনার সাথে একটু দেখা হবে। আমার সাথে দেখা করে তোমার লাভ কি? লাভ আছে, অনেক লাভ, আপনি বুঝবেন না। নোরা ইচ্ছে করেই লাভের জায়গায় লাভই লিখেছে। অনেক সেটা বুঝতে পেরে বলল, তুমি ক্লাসে বসে মেসেজিং করছো, আফজাল ভাই দেখে না? দেখবে কিভাবে? আমি তো লুকিয়ে করছি। মোবাইল রেখে ক্লাসে মনোযোগ দাও, না হলে আমি আফজাল ভাইকে ফোন দিয়ে বলবো তুমি কি করছো। ঠিক আছে, রাখছি, বাই। নোরা শোনো। জি বলুন। ছুটির সময় আমি ছাদে থাকবো। নোরা ভীষণ অবাক হলো। অনেক কি চাইছে ছুটির পর ছাদে দেখা করতে? নোরা অস্থিরতা নিয়ে লিখলো, আমিও আসবো। ঠিক আছে। তোমার ইচ্ছা, আমি শুধু আমারটা বললাম। এখন বাই, ক্লাস করো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মেসেজটা সেন্ড হলো, কিন্তু সিন হলো না। অনেক অফলাইন হয়ে গেছে। নোরার ভেতরে হাসফাস করছে, অস্থির লাগা শুরু হয়ে গেছে। কখন ছুটি হবে? ঘড়ির কাঁটা যেন চলছেই না। লেকচার শুনতেও বিষাক্ত লাগছে। অনেক অপেক্ষার পর অবশেষে আসলো সেই মহেন্দ্রক্ষণ। ক্লাস ছুটি হলো, সবাই ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বের হচ্ছে।
নোরা, অন্তরা আর সেজুতি একসাথে বের হচ্ছিল, তখন রেশমি এসে নোরার সামনে দাঁড়ালো। অপরাধী কণ্ঠে বলল, নোরা, কালকের জন্য সরি, আমি বুঝতে পারিনি এমন হবে, প্লিজ আমাকে মাফ করে দাও। অন্তরা আর সেজুতি কিছুই বুঝলো না। নোরা বলল, তুমি কেন সরি বলছো? দোষটা তো আমারই। মানুষের কথা শুনে কিছু যাচাই বাছাই না করে কোনো পদক্ষেপ নিতে হয় না, এটা আমার শিক্ষা হয়েছে। আমি কিছু মনে করিনি। রেশমি আর বিনয়ী কণ্ঠে বলল, সরি। হ্যাঁ, স্যার কালকে তোমার সাথে যেমন বিহেভ করলো আমার খুব খারাপ লেগেছে, তাই ক্ষমা চাইতে আসলাম। আমি এমন আইডিয়া না দিলে তো তুমি এটা করতে না। এক্সট্রিমলি সরি। নোরা নকল হাসি দিয়ে বলল। রেশমি চলে যাওয়ার পর অন্তরা আর সেজুতি নোরাকে চেপে ধরলো। অন্তরা বলল, ওকে। তুই এটা আগে বললি না কেন? ও না আসলে তো আমরা জানতেও পারতাম না। সেজুতি বলল, আর এত কিছু পরও তুই ওর সাথে এমন হেসে হেসে কথা বললি, আমি হলো তো সেদিনই গালে থাপ্পড় লাগিয়ে দিতাম। তুই খুব বোকা নোরা। ওর এই কথাটা সবার আগে আমাদের সাথে আলোচনা করার দরকার ছিল তোর, তাহলে কালকের মতো দিনটা দেখতে হতো না। নোরা বলল, আচ্ছা বাদ দাও না, স্যার তো কিছু মনে করেনি, উনি আমাকে মাফ করে দিয়েছে, এটাই আমার কাছে বড় ব্যাপার, আর কিছু লাগবে না। সেজুতি বলল, বাদ দেওয়া যাবে না, তুই এখনই আমাদের সাথে অনিক স্যারের কাছে যাবি। আমরা 3 জন মিলে স্যারকে রেশমির ঘটনা বলবো। নোরা বলল, কোনো দরকার নেই, আমি যাব না, বিষয়টা তো শেষ হয়ে গেছে, স্যারও সব ভুলে গেছে। তাহলে কি দরকার আবার নতুন করে সব টেনে আনার? সেজুতি বলল। তাই বলে স্যার সত্যিটা জানবে না? নোরা বলল, না, জানবে না। অন্তরা বলল, আচ্ছা থাক, বাদ দে তো, ও যখন চাইছে না তখন থাক। নোরা চল আমরা নিচে যাই। নোরা বলল, আচ্ছা শোনো, আমি না এখন যেতে পারবো না, একটু ছাদে যাব। অন্তরা বলল, ছাদে কি কাজ আছে, তোরা আমার ব্যাগটা নিয়ে নিচে চলে যা, আমি 10 মিনিটের মধ্যে আসছি। নোরা ওদের হাতে ব্যাগ ধরিয়ে ঝড়ের গতিতে ছাদে চলে গেল। সেজুতি আর অন্তরা কিছুই বুঝলো না। নোরা ছাদে উঠে দেখলো অনেক উপরে উঠে কালো ট্যাঙ্কটায় পা ঝুলিয়ে বসে আছে। অনেকের এত উঁচুতে দেখে নোরার ভেতরটা ধক করে উঠল। শব্দ করে বলল, স্যার, এটা আপনি কোথায় উঠেছেন? অনেক তাকালো, তারপর দারুণ একটা হাসি দিল। নোরা, তুমিও এসো। না না না, আমি আসতে পারবো না, আমার তো দেখেই ভয় লাগছে। অনেক হাসতে হাসতে বলল, দাঁড়াও তাহলে, নামছি। আচ্ছা থাক, আপনার নামতে হবে না, আমি আসছি। আসতে পারবে? পারবো। নোরা প্রথমে সিঁড়ি বেয়ে ওপরে উঠল, তারপর ইটের ওপর পড়া দিয়ে ট্যাঙ্কে চড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। অনেক হেল্প করলো, নোরার হাত ধরে টেনে উঠালো। নোরা অনেকের মতো পা ঝুলিয়ে বসে পড়লো। নিচে তাকাতে নোরার হৃদস্পন্দন আটকে যাচ্ছে, শরীরের রক্ত হিম হয়ে আসছে, সবকিছু ক্ষুদ্র মনে হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, শরীর কাঁপছে, ঠান্ডা হাত পাও কেঁপে কেঁপে উঠছে। অনেকের অবস্থা খেয়াল করে বলল, কি হয়েছে নোরা, ভয় পাচ্ছ? নোরা অলরেডি ভয়ে সিটিয়ে আছে, তবুও বলল, না, ভয় লাগছে না। নোরা এই কথাটা বলল কারণ অনেক তাকে এক হাত দিয়ে ধরে আছে। অনেকের স্পর্শ অনুভব করতে পেরে তার প্রতিটা মুহূর্ত দামি মনে হচ্ছে। নিচে নেমে গেলে তা আর এই সুখটা পাওয়া যাবে না। নোরার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, সেটা লক্ষ্য করেই অনেক বলল, অবশ্যই ভয় পাচ্ছ তুমি, না হলে এভাবে কাঁপছো কেন? এত ভয় নিয়ে বসে থাকার দরকার নেই, চলো নিচে নামি। না, আমি এখানেই বসে থাকতে চাই। পাগলামি করো না নোরা, তোমাকে নিয়ে এখন আমারই ভয় লাগছে। আপনি থাকলে আমার কোনো ভয় নেই, আপনি যদি বসে থাকতে পারেন আমিও পারবো। আমার তো অভ্যাস আছে, তোমার নেই। প্রথমবার আমারও ভয় লেগেছিল, তাই আমি বুঝতে পারিনি তোমার কেমন লাগছে। চলো নামো। আপনি এখানে কেন বসেন? জায়গাটা কি ভয়ঙ্কর, যদি পড়ে যান? এখানে নেটওয়ার্ক ভালো আছে, আর বললাম তো আমার অভ্যেস আছে, আমি পড়বো না, কিন্তু আর কিছুক্ষণ বসে থাকলে তুমি পড়ে যাবে। আমিও পড়বো না। আপনার যেমন অভ্যাস আছে তেমনই আমারও আপনি আছেন। আপনি আমাকে ধরে থাকুন, তাহলেই আমার কিচ্ছু হবে না। ইউ আর লস্টেড, কিছু বলেও লাভ নেই। এখানে উঠে কি গার্লফ্রেন্ডের সাথে গল্প করেন? হোয়াট?
তোমাকে কে বললো আমি এখানে উঠে গার্লফ্রেন্ডের সাথে গল্প করি? আপনিই বলেছেন। আমি কখন বললাম? মাত্রই তো বললেন এখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, মানে নিশ্চয়ই ফোনে কথা বলার জন্য এখানে ওঠেন, আর গার্লফ্রেন্ড ছাড়া অন্য কোনো কারণে কেউ এত কষ্ট করবে না। নোরা, তোমার কিন্তু অনেক সাহস। স্টুডেন্টদের মধ্যে তুমি ছাড়া কেউ আমার সাথে এভাবে কথা বলে না। সাহসটা তো আপনিই দিয়েছেন। তাহলে কি চাও, সাহসটা কেড়ে নিই? না না না, একদমই না, সেটা কেন চাইবো? তাহলে নিজেকে সামলাও, না হলে মরবে। মরবো কেন? তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব নেইনি আমি। এখন নামো। এই কথা বলে অনেক ট্যাঙ্ক থেকে নামতে লাগলো। নোরা বলল, একে আপনি নেমে যাচ্ছেন কেন? আমার কি হবে? আমি নামার পর তুমি নামবে। অনেক নিচে নেমে নোরাকে বলল, এসো, নামো। কিভাবে নামবো? যেভাবে উঠেছো সেভাবেই নামবে, পাথরে ভর দিয়ে নামো। নোরা তাই করছে, কিন্তু তার পা পাথর পর্যন্ত পৌঁছাচ্ছে না। নোরা বিরক্ত হয়ে গেল। উফ, আমার পা কি আপনার মতো জিরাফের পা? আমি কিভাবে পাথরে ভর দিব? তাহলে উঠবো কিভাবে? আপনি আমাকে টেনে উঠিয়েছেন। অনেক বাধ্য হয়ে হাত বাড়িয়ে দিল, বলল, আচ্ছা এসো। নোরা চোখ বড় বড় করে বলল, কোলে নেবেন নাকি? অনেক তেতে উঠলো, সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিয়ে বলল, বসে থাকো, আমি মই খুঁজে আনছি। এই না 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 না, প্লিজ মই আনবেন না। আপনি মই আনতে আনতে আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। তাহলে কি করব? নোরা লাজুক মুখে বলল, যেটা করছিলেন সেটাই করুন। অনেকের গম্ভীর মুখে বলল, তাহলে মুখটা বন্ধ রেখে এসো। অনেক পাথরে পাড়া দিয়ে উঁচু হলো। নোরা অনেকের গলা জড়িয়ে ধরলো। অনেক নোরাকে পাঁচকোলা করে নিচে নামালো। এই কয়েক সেকেন্ডে নোরা সম্পূর্ণ শরীর বেয়ে বিদ্যুৎ প্রবাহিত হলো। কোনো এক সুখময় অনুভূতি তার চোখে পানিও চলে এসেছে। হৃদস্পন্দনের গতিবেগ তুমুল। মনে হচ্ছে এই অবস্থায় মরে গেলেও তার কোনো আফসোস থাকবে না। স্কুটারে বসে নোরা কাঁদছে। কিছুক্ষণ আগে সেই সুখানুভূতির কথাটি মনে পড়তেই তার শরীর শিহরিত হয়ে উঠছে। অন্তরা নোরার শরীরের কম্পন টের পেতেই বলল, এই নোরা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন এইভাবে? নোরার মুখে আনন্দের হাসি, চোখে উজ্জ্বল, মুখে লজ্জার ছাপ। সেই লজ্জায় তার গাল দুটো গোলাপি আভায় ভরে উঠেছে। অনেককে এত কাছ থেকে দেখার সৌভাগ্য এর আগে কখনো হয়নি তার। অনেক যখন তাকে কোলে করে নামাচ্ছিল, নোরা এক দৃষ্টিতে তাকিয়েছিল অনেকের ফর্সা গালের খোঁচা খোঁচা দাড়িতে এক নেশা জাগানো সুভাষ। তার কিছুক্ষণ কোলে থাকলে নোরা হয়তো চুমু দিয়ে ফেলতো ওই গালে। ভেবে সে একটা চিৎকার মেরে স্কুটি থামিয়ে দিল। একটা ভ্যানের সাথে এক্ষুনি টক্কর খাচ্ছিল স্কুটিটা। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়নি। নোরা বড় বড় শ্বাস নিয়ে হাঁপাচ্ছে। আশেপাশের মানুষ বিরক্ত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। ভ্যানওয়ালা বিড়বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল। অন্তরা বলল, এই নোরা, কি হয়েছে তোর? ঠিক আছিস? এখন তো একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। অন্তরার কাঁধ ধরে ঝাঁকাতেই হুঁশ ফিরল নোরার। সে বলল, হ্যাঁ, কি ভাবছিস? তোর কি হয়েছে? নোরার মুখে আবার সেই হাসির ঝিলিক। খুশিতে ভাসতে ভাসতে অন্তরা গলা জড়িয়ে ধরে বলল, অন্তরে, জানিস আজ কি হয়েছে? কি হয়েছে না বললে জানবো কিভাবে? আজকে অনিক স্যার আমাকে কোলে তুলেছেন। এই কথা বলেই লজ্জায় মাথা নিচু করে ফেলল নোরা। অন্তরা অবাক হয়ে নোরার মুখের কাছে এসে চিৎকার করে বলল, কি? তুই সত্যি বলছিস? কখন, কোথায়, কিভাবে? ছুটির পর ছাদে গিয়েছিলাম। ওখানে অনেক স্যারও ছিলেন। সিঁড়ির ওপর একটা কালো ট্যাঙ্ক আছে না, উনি ওখানে বসেছিলেন। আমিও উঠেছি, কিন্তু নামার সময় আর নামতে পারছিলাম না। তখন উনি আমাকে কোলে করে নামিয়েছে। সো লাকি, তোর ভাগ্যটা খুব ভালো রে নারু। কিন্তু এখনো এত খুশি হওয়ার কিছু নেই, কারণ সে যদি বলেছিল অনেক স্যারের গার্লফ্রেন্ড থাকতে পারে। এক্ষুনি তওবা কর, এসব অলক্ষণে কথা বলতে হয় না। তুই কি শিওর উনি সিঙ্গেল? যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে কি করবি? প্রশ্নই আসে না, ওনার কোনো গার্লফ্রেন্ড নেই। এত সুদর্শন হ্যান্ডসাম একটা লোক, অথচ কোনো গার্লফ্রেন্ড নেই, তাও আবার এই যুগে। এটা কি বিশ্বাসযোগ্য ব্যাপার? নোরা কঠিন গলায় বলল, তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি, যদি ওনার গার্লফ্রেন্ড না থাকে, মানে যদি উনি সত্যি সিঙ্গেল হয়, তাহলে তো ভালোই, খুব ভালো। কিন্তু সেটা সম্ভাবনা 10%, আর গার্লফ্রেন্ড থাকার সম্ভাবনা কিন্তু প্রায় 90%।
তুই পার্সেন্টেজ কিভাবে বের করলি? দৈবভাবে চিন্তা করলে পার্সেন্টেজ এমন হওয়ার সম্ভাবনাই বেশি। তুই কি সম্ভাবনার অঙ্ক কষতে বসলি? আচ্ছা, আমাকে বলতো, অনিক স্যার কি তোকে নিজের মুখে কোনোদিন বলেছে যে ওনার গার্লফ্রেন্ড নেই বা উনি সিঙ্গেল? না, সেটা বলেনি। আমি অনেক কায়দা করে জিজ্ঞেসও করেছি, কিন্তু উনি চালাকি করে বিষয়টা এড়িয়ে গেছেন। তার মানে গার্লফ্রেন্ড আছে, কিন্তু তোকে বলতে চায় না। বলতে চাইবে না কেন? কারণ উনি ব্যক্তিগত বিষয়ে স্টুডেন্টদের সাথে শেয়ার করা পছন্দ করেন না। সবাই তো আর আফজাল স্যারের মতো না, গড়গড় করে খালি গার্লফ্রেন্ডে গল্প বলবে আর চাপাবাজি করবে। নোরা হেসে ফেলল, তারপর বলল, নিশ্চিত হয়েই বলছি, ওনার কোনো গার্লফ্রেন্ড নেই। নিশ্চিত কিভাবে হলি? গার্লফ্রেন্ড থাকলে উনি আমাকে এত লাই দিতেন না। আমি তো আকার ইঙ্গিতে বুঝিয়েছি যে আমি ওনাকে পছন্দ করি, আর উনি অবশ্যই সেটা বুঝেছেন। গার্লফ্রেন্ড থাকলে নিশ্চয়ই আমাকে ইগনোর করতেন। উনি তোকে লাই দিচ্ছেন, এটাই বা কিভাবে বুঝলি? কাল আমাদের চ্যাটিং দেখালাম না তোকে, আর আজকে ছাদে যাওয়ার ঘটনাটাই ভাব। সব ভেবেই বলছি, তুই আগে ভালো মতো নিশ্চিত হয়ে নে। ওনার মতো ছেলেদের আমার কেন জানি বিশ্বাস হয় না। তোর আলভির কথা মনে নেই? তুই আলভির সাথে ওনার তুলনা করছিস? আলভি তো একটা ফ্রড। হ্যাঁ, আমি জানি অনিক স্যার আলভির থেকে শতগুণে ভালো, কিন্তু তবুও ভয় হয়। সুন্দর ছেলে তো, ওদের প্যাশানি হচ্ছে 2-3টা করে গার্লফ্রেন্ড পালা। আর আলভির সাথে ওনার চেহারার কোথায় একটা মিলও আছে। আমি চাই না তুইও আমার মতো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে থাকিস। কোনো চান্সই নেই। আর আমি তোর মতো অন্ধ না। আলভিকে দেখলেই বোঝা যায় যে ও যে একটা ফ্রড মার্কা। সবাই বুঝতো, খালি তুই বুঝতি না। প্রেমে অন্ধ হয়েছিলি। এমন অন্ধ তুইও হয়ে যাস না। হব না ইনশাল্লাহ। নোরা ড্রেসিং টেবিলের আয়নায় বারবার নিজেকে দেখছে আর একাই একাই হেসে উঠছে। এখনো অনেকের ছোঁয়া ভুলতে পারছে না সে। মনে হচ্ছে অনেক এখনো তাকে শুয়ে আছে। এত ভালো লাগা নিয়ে কিভাবে থাকবে সে? নোরা ঠিক করেছে পরনের জামাটা যেন সে যত্ন করে আলমারিতে তুলে রাখবে, কখনো ধরবে না, তাহলে অনেকের ছোঁয়াটা মুছে যাবে। এই ছোঁয়া কখনো সে মুছতে দিবে না। রাতে অনেক অনলাইনে আসেনি, তবুও নোরা মেসেজ দিয়ে রেখেছিল, সেই রিপ্লাই এখনো আসেনি। নোরা ঘুম আসছে, কিন্তু সে কষ্টে জেগে আছে। অনেকের সাথে কথা না বলে সে ঘুমাতে যাবে না। নোরার ইচ্ছে পূরণ হলো না। অনেক সারা রাত একবারের জন্য অনলাইনে আসেনি। নোরা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে আবার মেসেজ চেক করলো। অনেক তখনও অনলাইনে নেই। 12 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। নোরার হালকা চিন্তা হলো। সারাদিন ছটফট করতে থাকলো, কখন কোচিং এ যাওয়ার সময় হবে, তাহলে অন্তত একবার অনেকের সঙ্গে দেখা হবে। এর আগে তার শ্বাসও নিতে পারছে না। অবশেষে ঘড়ির কাঁটা 4টায় পৌঁছালো। নোরা 4টার আগেই বেরিয়ে পড়েছিল। কোচিং এ ঢোকার সময় ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়েদের কথাবার্তা নোরার কানে আসলো। একটা মেয়ে বলছে, এই শুনছিস, অনিক স্যার নাকি পা ভেঙেছে। আরেকজন বলল, এই জন্যই কি স্যার আজকে আসেনি? তুই কিভাবে জানলি? আদনান স্যারের কাছে শুনছি, ক্রিকেট খেলতে গিয়ে পা ভেঙে ফেলেছেন। নোরা এসব কথা শুনে অস্বস্তির ভাব শুরু করলো। ক্লাসে ঢোকার সময় দরজার বাইরে সেজুতি আর অন্ধনাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তোরা জানিস অনিক স্যারের নাকি পা ভেঙে গেছে? হ্যাঁ, শুনছি। আর আমরা তো ওনাকে দেখতে যাওয়ার প্ল্যান করছিলাম। নোরা বলল, আমিও যাব। অন্তরা বলল, তুই এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিস কেন আর ঘামছিস কেন এইভাবে? রিল্যাক্স, পা ভেঙেছে, মরে তো যায়নি। নোরা ধমকে উঠল। সবসময় বাজে কথা, তাই না? মরবে কেন? সেজুতি হেসে ফেলল। নোরা কঠিন চোখে তাকিয়ে বলল, তুই হাসছিস? এইরকম একটা পরিস্থিতিতে হাসছিস? তুই যেমন করছিস হাসি পেয়ে গেল। সরি দোস্ত। যাই হোক, শোন, আমি অনিক স্যারের বাসায় যাচ্ছি। তোরা কে কে যাবি? আয়। অন্তরা সেজুতি একসাথে বলল। আমি যাব। নোরা বলল, ঠিক আছে, তাহলে চল। সেজুতি বলল, আরে 1 মিনিট, এত অস্থির হচ্ছিস কেন? তুই কি ওনার বাসা চিনিস? হ্যাঁ চিনি, একবার গিয়েছিলাম। সেজুতি বলল, আচ্ছা, এক্ষুনি কেন যেতে হবে? ছুটির পর যাই। অসম্ভব, আমি ছুটি পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আর ক্লাসেও আমার মন বসবে না। অন্তরা বলল, কিন্তু ক্লাস ছেড়ে গেলে যদি বাসের ফোন যায়? সেজুতি বলল, এক্স্যাক্টলি।
আমিও সেটাই বলছি। নোরা বলল, তাহলে একটা কাজ করি, আমরা আদনান স্যারের কাছে থেকে পারমিশন নিয়ে নিই। ওনাকে একটু কনভিন্স করতে হবে। কি পারবি? সেজুতি বলল। আমি ট্রাই করব। ঠিক আছে, তাহলে চল। আদনান স্যারের পারমিশন পাওয়া গেল। নোরা, সেজুতি আর অন্তরা স্কুটারে করে 20 মিনিটের মধ্যে অনেকের বাসায় পৌঁছালো। গিয়ে তারা দেখলো তন্নি, জবা, রেশমি, সাদিয়া সবাই এখানে আছে। অনেক স্যারের মা তাদের যত্ন করে খাওয়াচ্ছেন। নোরার মন খারাপ হলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।